এখন একটা জিনিস দেখেন যে VLOOKUP এর বেসিক্যালি কাজটা কি। VLOOKUP, এখন লুকআপ মানেই হচ্ছে খুঁজে বের করা, আর ভি মানে হচ্ছে ভার্টিক্যাল। মানে এক্সেলে আমরা দেখা গেছে যে আমাদের অনেক সময় অনেক কিছু, আমরা ডাটা যখন আমরা নিয়ে কাজ করি বা কোনো শীট নিয়ে কাজ করি, তো অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক ইনফরমেশন সাথে সাথে আমরা আপডেট করতে পারি না। এগুলো আমাদেরকে দেখা গেছে যে রেখে দিতে হয়, আমরা আমাদের কাজের সুবিধার্থে পরে আপডেট করি। এখন তো পরে যখন আপডেট করতে যাই তখন আমরা যে সমস্যাটা ফেস করি অনেক ক্ষেত্রে, আমাদের ইনফরমেশন যদি গুছানো না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু সময় লাগে। বাট আমরা যদি একটু গুছায় কাজ করি সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। এখন দেখেন একটা জিনিস যে VLOOKUP এর কাজটা কি বেসিক্যালি। আমার এই শীটটার দিকে যদি একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে আমার এই কলামে কাস্টমার কোড, এই কাস্টমার কোডের এই সেলটা, এই কলামটা টোটালি ব্ল্যাঙ্ক। মানে আমি যখন যে কোনো সেলসের ডাটা ইনপুট দিতেছি যে কত তারিখে কত ইউনিট সেল হইতেছে, কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে সেল করতেছি, কোন কোম্পানির কাছে সেল করতেছি, কোন রিজিয়নে সেল করতেছি, সব ইনভয়েস নাম্বার কত, সবই কিন্তু আমি ইনপুট করতেছি। কিন্তু দেখা গেছে আমি কিন্তু কাস্টমার কোডটা আমি ইনপুট করি নাই, হয়তো আমি সময় পাই নাই, বা তখন হয়তো আমার কাছে কোডটা ছিল না, বা যখন আমি ইনপুট দিতেছিলাম তখন হয়তো, বা বারবার অন্য জায়গায় গিয়ে কাস্টমারকে কোড দেখে দেখে যে আমি ইনপুট দিব, আমার কাছে হয়তো বা সেই সময়টা ছিল না। তো আমি কি করছি, আমি এই কলামটা ব্ল্যাঙ্ক রেখে দিছি যে আমি কাস্টমার কোডটা পরে ফিল আপ করবো। এখন দেখেন এইখানে তো আমি আমার ডে টু ডে আপডেট গুলো আমি দিচ্ছি, এইখানে ইন টোটাল ধরেন 550 মতো ডাটা, সেলস ডাটা ইনপুট দেয়া আছে বিভিন্ন তারিখ অনুযায়ী। এইখানে দেখেন ই কলামে আছে কাস্টমার নেম, এফ কলামে আছে ক্যাটাগরি, যে এই কাস্টমারটা কোন ক্যাটাগরির বিজনেস করে। যেমন আইটি সলিউশনস হচ্ছে কনসাল্টিং সার্ভিস, জিপি অ্যাকাউন্টেন্টস হচ্ছে অ্যাকাউন্টিং সার্ভিস নিয়ে কাজ করে, আইটি সলিউশনস হচ্ছে ডিসকাউন্ট, জিপি অ্যাকাউন্টেন্টস এটা হচ্ছে ট্যাক্সেশন সার্ভিস। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে, কাস্টমার নেম আছে, সেলস ইউনিট আছে যে কত তারিখে কত ইউনিট সেল করছে, টোটাল অ্যামাউন্ট কত ছিল, ইনভয়েস কত তারিখে হয়েছে, ইনভয়েস নাম্বার কত, সব আছে। আর দেখেন আমার এখানে আরেকটা ট্যাবের মধ্যে VLOOKUP বেস নামে আমি একটা ট্যাব ক্রিয়েট করে এখানে আমি আলাদা একটা জায়গায় আমার কাস্টমারের নেম অনুযায়ী আমি কার কোড নাম্বার কত আমি এটা মেনশন করে রেখে দিচ্ছি। আমি কিন্তু চাইলেই প্রত্যেকটা ডাটা এখানে ইনপুট দেওয়ার সময় বারবার আমি এই শিটে এসে এখান থেকে কোড নাম্বার চেক করে আমি কিন্তু এইভাবে ম্যানুয়ালি বসাইতে পারতাম। কিন্তু বারবার আমাকে অন্য আরেকটা ট্যাবে গিয়ে এইভাবে দেখে দেখে এটা করা, দেখেন এটা কিন্তু খুবই হ্যাসেল, বারবার হচ্ছে অন্য জায়গায় যাওয়া। তো আমি কি করছি, আমার কাস্টমারই আছে ইন টোটাল 18 জন, মানে আমার টোটাল সাপ্লায়ার আছে 18 জন। 18 জনকে আমি 18টা কোড দিয়ে আমি আলাদা করে রাখছি কোড নাম্বার দিয়ে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এইখানে যার যার কাস্টমার নেম অনুযায়ী এখানে কোড নাম্বার বসাবো। এখন আমি নিশ্চয়ই 550 ডাটা আমি এখানে এইভাবে বারবার এসে এসে ক্রস চেক করে করে আমি বসাবো না। এক্সেল যেহেতু ব্যবহার করতেছি অবশ্যই আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করব যেটার মাধ্যমে আমি কাজটাকে খুব ইজিলি আমি করতে পারি। তাইলে এখন এই যে ফর্মুলাটা ব্যবহার করব, এই ফর্মুলাটার নামই হচ্ছে VLOOKUP। VLOOKUP ফর্মুলা, হ্যাঁ। হ্যাঁ, এই ফর্মুলাটার নাম হচ্ছে VLOOKUP, মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যালি মানে খাড়াখাড়ি অবস্থায় সে আমার ডাটা খুঁজে বের করবে। এখন দেখেন আমরা তো দেখলাম কোথায় কি আছে, আমরা কি বের করব। তাইলে এই যে এইখানে আমি কাস্টমার কোড বের করব, দেখেন কাস্টমার কোড আমার দেয়া আছে, এইখানে আমার লিস্ট করা আছে। এখন কাস্টমার কোডটা কিসের বেসিসে করা আছে, কাস্টমার নেম। তার মানে আমি যখন ব্ল্যাঙ্ক সেলে কাস্টমার কোড বসাবো অবশ্যই এই কাস্টমার নেম ধরে ধরে বসাইতে হবে নাকি, তাই না?
কাস্টমার কোড, হ্যাঁ কাস্টমার নাম অনুযায়ী কোড বসবে। হ্যাঁ, আমার তো এখানে তো কোডই বলতেছে। কাস্টমার নেম দেয়া আছে, কাস্টমার নেম অনুযায়ী কাস্টমার কোড দেয়া আছে। তার মানে অবশ্যই আমার কাস্টমার কোডটা যখন আমি ফিল আপ করবো, আমাকে কাস্টমার কোডটা অবশ্যই কাস্টমার নেমের এগেনস্টে খুঁজতে হবে। আমি যদি ক্যাটাগরির এগেনস্টে না কোড নাম্বার খুঁজি, তাহলে কি পাবো? কারণ আমাকে ক্যাটাগরি ওয়াইজ কি কোনো কোড নাম্বার করা আছে? না। ক্যাটাগরি ওয়াইজ কোনো কোড নাম্বার নাই। তার মানে অবশ্যই যেটার হিসাবে নাম করা আছে সেইটাই করতে হবে। এখন ধরেন আপনার এলাকায় আপনার কোনো গেস্ট আসছে, এখন উনি আপনাদের বাসা চিনে না, এখন আইসা হচ্ছে আপনার নাম ধরে জিজ্ঞেস করলো যে অমুকের বাসা কোনটা। এখন আপনার নামে নামে সেম নামে ধরেন এইখানে আরো দুইজনের বাসা আছে, এখন কি হবে? এখন ওরা লোকজন আপনি আপনার গেস্ট যাকে জিজ্ঞেস করবে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে কার বাসায় যাবে, কারণ এখানে একই নামে তো মানুষ দুইজন। তো অবশ্যই জিজ্ঞেস করবে আপনি যার বাসায় যাবেন ওনার বাবার নাম কি, তো বলবে যে বাবার নাম অমুক, তাইলেই কিন্তু বুঝে যাচ্ছে যে বাসা এইটা। তখন হচ্ছে কি করবে, আপনার গেস্টকে বলে দিবে যে এই অমুক বিল্ডিং এর অমুক বাসায়। তো আপনাকে ভাইয়া এটা ট্রেস কি ডুপ্লিকেট, সরি ভাই এটা কি ডুপ্লিকেশন ধরে, মানে ডুপ্লিকেট যাতে না হয় ওইভাবে আসবে না? কোড নাম্বার তো অলওয়েজ ইউনিক, কোড নাম্বার তো কখনোই ডুপ্লিকেট হবে না। ধরেন আপনি জব করতেছেন, আপনি অফিসে জব করতেছেন, আপনাকে একটা এমপ্লয়ি আইডি দিচ্ছে, আপনার সেম এমপ্লয়ি আইডিতে কি অন্য কোনো এমপ্লয়ি থাকবে? না না সেটা না, আমি বলছি যে কাস্টমার নেমটা যদি আপনি বললেন না একই কাস্টমার নেমে দুইটা কাস্টমার কোড নেম থাকবে। একই থাকুক, আপনার নাম যদি পাঁচজনই হয়, আমি তো সেই এক্সাম্পলটাই দিলাম যে আপনার এলাকায় এসে আপনাকে খুঁজতেছে, প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল আলাদা। তো এখন আপনার সেম নামে ধরলাম আপনার ফাহমিদা নামে আপনাদের এলাকায় তিনজন আছে, তো তিনজনকে আইডেন্টিফাই করবে কি দিয়ে? আপনার বাবা মার নাম দিয়ে তো আইডেন্টিফাই করবে নাকি? সেম এইখানেও, এখন এইখানে যখন আপনার কোড নাম্বার, আপনি যখন বিজনেসে আপনার ডাটা ম্যানেজমেন্ট করতেছেন, আপনার দোকানে যখন কাস্টমার আসতেছে, আপনার সাপ্লায়ার আসতেছে, আপনি তো অবশ্যই প্রত্যেকটা সাপ্লায়ারকে আলাদা আলাদা কোড নাম্বারে আপনি চিনবেন। এখন একজনের একই নামে যদি পাঁচজনও থাকে কোনো সমস্যা নাই, আপনাকে কোড নাম্বার বসাইতে হবে ঠিক মতো। নাসের জি আহমেদ ভাই। নামে পাঁচটা সাপ্লায়ার থাকতেই পারে, নাম তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন আপনি তো আর কারো সাপ্লায়ারের নাম চেঞ্জ করতে পারবেন না যে ভাই আপনি আপনার নাম চেঞ্জ করেন, আমার এখানে একই নামে আগের আরো তিনজন সাপ্লায়ার আছে, কারণ এই লোক কি আপনার কথাটা সে নাম চেঞ্জ করবে না। আপনি যেটা করতে পারেন, আপনার আগে একজন নাসের আহমেদ নামে আগের একজন সাপ্লায়ার আছে, তাকে কোড নাম্বার দিচ্ছেন 100, নতুন যে আসছে তাকে দিলেন আপনি 105। যখন আপনার দোকানে মাল ঢুকতেছে, আপনি যখন কোড নাম্বার লিখতেছেন, এখন আপনি কোড নাম্বার চেক করতেছেন যে 100 কোড নাম্বারের কাস্টমারের সাপ্লায়ার এটা নাকি 105-এর এটা। কোড নাম্বার তো কখনোই সেম হবে না। আপনার সাপ্লায়ারের নাম যেমন চায় থাকে, এখানে 18টা সাপ্লায়ার আছে, 18টা সাপ্লায়ারের নামই সেম হইতে পারে, এই 18টার নামই সেম হইতে পারে, অ্যাসেট ডেভেলপারসই হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এদেরকে আইডেন্টিফাই করবো কি দিয়ে? আইডেন্টিফাই করবো কোড নাম্বার দিয়ে। এখন আপনি যদি সেম কোড বসায় দেন, এইটা তো আপনার ফল্ট, যে আপনি একই কোডে আপনি তিনজনকে দিয়ে রাখছেন, এইটা হচ্ছে আপনার ফল্ট। সো আমরা হচ্ছে ভিলুকআপে আমরা কাস্টমার কোড ফিল আপ করবো কাস্টমার নেমের এগেনস্টে, যেহেতু আমাদের কোড নাম্বার গুলা দেয়া আছে নামের এগেনস্টে। আমরা যদি নামের জায়গায় ভুলে ক্যাটাগরি দেই বা রিজিয়ন দেই, আমরা রেজাল্ট পাবো না। এখন দেখেন ভিলুকআপের ফর্মুলাটা একদমই ইজি। আমি এখন লিখি ভিলুকআপ, ভিলুকআপ লিখলাম, এখন এক্সেল আমাকে কি সাজেস্ট করতেছে দেখেন, এক্সেল আমাকে কি সাজেস্ট করতেছে দেখেন, ও আমাকে বলতেছে লুকআপ ভ্যালু দাও। লুকআপ ভ্যালুটা হচ্ছে আমি যে কোড নাম্বারটা খুঁজতেছি, কোড নাম্বারটা কার এগেইনস্টে খুঁজতেছি বলেন তো? কার এগেইনস্টে আমাকে খুঁজতে হবে এটা এখন?
কোম্পানি ইয়ে নাম হিসেবে, কাস্টমার নাম হিসেবে। কাস্টমার নাম হিসাবে, যেহেতু আমার ডাটাবেসে আমি নাম্বারিং করছি কাস্টমারের নাম অনুযায়ী, তাইলে লুকআপ ভ্যালু হচ্ছে গিয়ে আমি যার এগেইনস্টে খুঁজবো, মানে কাস্টমার নেম দিয়ে আমি কোড নাম্বার খুঁজবো। তাইলে এখন দেখেন এই টেবিলে কাস্টমার নেম আছে কোন কলামে বলেন তো? ই কলামে। ই কলামে। তাইলে একদম ই এর উপরেই আমি ক্লিক করলাম, একদম পুরা কলামটা সিলেক্ট করে দিলাম, এই যে ইতে পুরা কলামটা সিলেক্ট করে দিলাম, লুকআপ ভ্যালু শেষ, কমা। তারপরের সাজেশন কি দেখেন, টেবিল অ্যারে। এখন কোন টেবিলে আমার কোড নাম্বার গুলা মেনশন করা আছে কাস্টমার নেম অনুযায়ী? অন্য আরেকটা ট্যাবে না, এই যে ভিলুকআপ বেজ, এটাতে টেবিল অ্যারেটা হচ্ছে গিয়ে আপনার যেই টেবিলে কোড নাম্বার মেনশন করা আছে কাস্টমার নেম অনুযায়ী সেই টেবিলটাকে সিলেক্ট করে দিবেন টেবিল অ্যারে। তাইলে আমি ভিলুকআপ বেজ এই ট্যাবে যাচ্ছি, ট্যাবে গিয়ে আমি এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, টেবিল অ্যারে। বুঝতে পারছেন? টেবিল অ্যারে আমি দিলাম, কমা, কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কি? কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আমাকে বলেন, এই যে টেবিলটা সিলেক্ট করলাম, টেবিলটা যে আমি সিলেক্ট করলাম এইটা, এই টেবিলের কত নাম্বার কলামে আমার কোড নাম্বার আছে বলেন তো? এ, হ্যাঁ, সরি বি, বিতে। না বি বিতে। না, এ বি না, কত নাম্বার? আমি যদি আঙ্গুল দিয়ে গুনি যে 1 2 3 4 5 কলামকে যদি গুনি, তাহলে কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার। 2 নাম্বার কলামে। তাইলে আমি এখন 2 দিলাম, কমা, কমা দিয়ে কি 0, এক্সাক্ট ম্যাচ। মানে হচ্ছে আমি যেই রেজাল্টটা চাচ্ছি এটা একদম এক্সাক্ট ম্যাচ হইতে হবে। এখন আমি এন্টার দিলাম, দেখেন এটা আসে নাই। কি কারণে আসে নাই? আমি এখানে একটা ভুল করছি, বারবার আমি এদিক ওদিক মুভ করে। শুরু থেকে দেখেন ভিলুকআপ, লুকআপ ভ্যালু কি? আমি হচ্ছে যেই না কাস্টমার নেমের এগেইনস্টে আমি কোড নাম্বার খুঁজতেছি, তাইলে আমি যেই ট্যাবে যেই শীটে হচ্ছে আমি ফর্মুলা বসাচ্ছি, এই শীটেই আমি কাস্টমার নেমের কলামটা, কাস্টমার নেম আছে হচ্ছে ই কলামে, এই কলামটা সিলেক্ট করে দিলাম, কমা। এখন আমার টেবিল অ্যারে, মানে যেই টেবিলে আমার কাস্টমার কোডটা মেনশন করা আছে কাস্টমার নেম অনুযায়ী, এটা আছে ভিলুকআপ বেজ এই ট্যাবে, এই ট্যাবে গিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম টেবিলটা, কমা। এখন এই টেবিলের 2 নাম্বার কলামে আছে হচ্ছে আমার কোড নাম্বার, যেটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তারপরে হচ্ছে 0 দিয়ে আমি এক্সাক্ট ম্যাচ করে দিব, যেন হচ্ছে আমার একদম সেম এক্সাক্ট রেজাল্টটা আমাকে দেখায়। এন্টার দিলাম, দেখেন কাস্টমার কোড চলে আসছে কত? 1006। এখন আমি যদি একটু ক্রস চেক করে দেখি যে ডিসি ম্যানুফ্যাকচারিং এই কাস্টমারের কোড নাম্বার কত, দেখেন এই কাস্টমারের কোড নাম্বার কত ডিসি ম্যানুফ্যাকচারিং, এই যে 1006, ঠিক আছে? 1006। তাইলে ভিলুকআপের মাধ্যমে আমি কি করলাম? আমি খুঁজে বের করলাম যে আমার এই কাস্টমারের কোড নাম্বার কত। এখন যদি আমি জাস্ট সিম্পলি একটা ডাবল ক্লিক করি, দেখেন রেজাল্ট চলে আসছে। রেজাল্ট কি আসলেও আসছে? দেখেন তো। কিছু নট, হ্যাঁ এতটুকু পর্যন্ত নট অ্যাপ্লিকেবল আসছে। নট অ্যাপ্লিকেবল আসছে। দেখেন এই যে এতটুকু পর্যন্ত যে রেজাল্ট আসছে, মাঝখানে দিয়েও আবার নাই। এখন এই প্রবলেমটা কেন হয়েছে দেখেন, এই যে আমি ফর্মুলা বসাইছি, ফর্মুলার মধ্যে আমি এই যে টেবিল অ্যারেতে এই যে এতটুকু সিলেক্ট করছিলাম, টেবিল অ্যারেতে সিলেক্ট করে এই যে আমি যে সিলেক্ট করছিলাম, দেখেন এখন এই জিনিসটা কি করা, দেখেন ওই যে আমরা মনে আছে রো ফাংশন করার সময় আমরা লক করে দিছিলাম তালা মেরে $সাইন দিয়ে। ডলার চিহ্ন দিয়ে। এখন এই যে আমি টেবিলটা দিলাম, আর ভিলুকআপ মানে কি বললাম আমরা, ভিলুকআপ মানেই তো হচ্ছে ভার্টিক্যাল অ্যারে।
ও ভার্টিক্যালি খুঁজবে। এখন ভার্টিক্যালি যখন ও খুঁজতেছে, ও কি করতেছে, ওকে আমি টেবিলটা সিলেক্ট করে দিচ্ছি এতটুকু। এখন ও ভার্টিক্যালি কি করছে, ও এইখান থেকে খুঁজতে 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 আইসা, এখন যেহেতু আমার এটা লক করা নাই, মানে বাড়ির দরজা তো খোলা, খোলা থাকায় ও কি করছে, ও এই যেভাবে নিচে নামতে থাকছে খুঁজতে 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 নিচে কেন নামছে, কারণ আমার এখানে ডাটা আছে 550, এই যে 538 নাম্বার রো পর্যন্ত। এখন 538 নাম্বার রো এই দিকেও নামছে, আবার এই টেবিলেও ও খুঁজতে কোড নাম্বার খুঁজতে খুঁজতে ও একদম 538 নাম্বার রো পর্যন্ত গেছে। যেহেতু আমার টেবিলটা লক করা নাই, টেবিলটা ওপেন, তো ও খুঁজতে খুঁজতে নিচে চলে গেছে। এখন নিচে তো আমার কোনো ভ্যালু নাই, তাইলে আমি যদি এই টেবিলটা সিলেক্ট করে এটাকে যদি আমি ডলার সাইন দিয়ে লক করে দিতাম, তাইলে কি আরো খুঁজতে খুঁজতে এটার বাইরে যাইতো? হ্যাঁ, হ্যাঁ, না ডলার না সাইন করলে যাইতো না ভাইয়া। যাইতো না, কারণ ডলার সাইনটা দিয়ে লক করে। এখন লক যদি আমি করে দিতাম, তাইলে কিন্তু ও আর বাইরে যাইতো না। তাইলে ও কি করতো, ও এই যে এতটুকু পর্যন্ত আসতো, ওইদিকে ঠিকই সে 538 পর্যন্ত যাইতো, কিন্তু এইখানে কি করতো, ও এতটুকুর মধ্যেই খোঁজাখুঁজি করে যখন যেখানে যেটা মিলতেছে কোড নাম্বার, সে ওই অনুযায়ী বসায় চলে যাইতো। তাইলে এখন দেখেন আমরা এটা কারেকশন করি, আগে যেইভাবে যা করছি সব ঠিক আছে, খালি আমরা এই যে টেবিল অ্যারেটা যখন সিলেক্ট করছিলাম, টেবিলটাকে লক করে দিব, এতটুকুই কাজ। দেখেন ভি লুকআপ, তাহলে লুকআপ ভ্যালুটা আমরা কি জানি বলেন তো, লুকআপ ভ্যালু কোনটা হবে বলেন একজন। লুকআপ ভ্যালু কোনটা হবে? কি কাস্টমার নেম? হ্যাঁ, কাস্টমার নেম। কি কারণে কাস্টমার নেম? কারণ আমাদের ভিলুকআপের বেস যেটা, যেখানে আমাদের লিস্ট ডাউন করা, সেইখানে আমরা কাস্টমার নেমের এগেইনস্টে কোড নাম্বার লিখছি। যদি ওইখানে আমরা কাস্টমার নেমের এগেইনস্টে কোড নাম্বার না দিয়ে কাস্টমারের ক্যাটাগরির উপরে কোড নাম্বার দিতাম, তাইলে আমরা ই কলাম সিলেক্ট না করে এফ কলাম করতাম, কারণ আমাদের ক্যাটাগরি ওয়াইজ কোড নাম্বার করা থাকতো। যেহেতু আমাদের কাস্টমার নেম অনুযায়ী কোড নাম্বার দেয়া, তাইলে আমরা ই কলামটা সিলেক্ট করে দিলাম। টেবিল অ্যারে, এই যে এখন আমি এই ট্যাবে এসে টেবিল অ্যারে সিলেক্ট করলাম, ফাংশন 4, কিবোর্ড থেকে ফাংশন 4 এ প্রেস করে আমি টেবিলটাকে এই যে লক করে দিলাম। দেখেন, এই যে দেখেন, এর আগে ডলার সাইন, 1 এর আগে ডলার সাইন, আবার বি এর আগে ডলার সাইন, 19 এর আগে ডলার সাইন, মানে এ কলামের 1 নাম্বার রো থেকে বি কলামের 19 নাম্বার রো পর্যন্ত পুরা টেবিলটাকে আমি ডলার সাইন দিয়ে আমি এটাকে লক করে দিলাম। হুম, এখন এই টেবিলের 2 নাম্বার কলামে আছে হচ্ছে কাস্টমার কোড। এখন আমি চাচ্ছি আমার ভিলুকআপের যে ফর্মুলা বসাইছি একদম এটা এক্স্যাক্টলি ম্যাচ করবে, এবং এক্স্যাক্টলি এই অনুযায়ী সে আমাকে আউটকাম দিবে। এন্টার দিলাম 10,006। এখন যদি ডাবল ক্লিক দেই, দেখেন একদম 538 নাম্বার রো পর্যন্ত যখন যেই কাস্টমার নেম আসছে সেই অনুযায়ী কোড নাম্বার বসে গেছে। ধরেন এই যে 1016 কে ডাব্লিউসি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স, 1016 কে দেখেন এই যে ডাব্লিউসি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স। 1014 এটা কে, 399 নাম্বার রোতে দ্য পেইন্ট শপ। 1014 এই যে দেখেন এটা 1000। ডলার আগে ভাইয়া, বলেন। ডলার সাইন দেওয়াতে কি এটা একদম অ্যাকুরেট আসছে, রাইট? ডলার সাইন আর দেয়াতে ডলার সাইন যেটা যদি হয়েছে, না করি তাহলে নট অ্যাপ্লিকেবল এরকম আসবে, পুরোটা আসবে না। হ্যাঁ ডলার সাইন দেয়াতে যেটা হয়েছে, আমি এই যে টেবিলটা সিলেক্ট করে টেবিলটাকে আমি ডলার সাইন দিয়ে টেবিলটাকে আমি লক করে দিচ্ছি। তো সে যখন ভার্টিক্যাল লুক আপ করতেছে ফর্মুলা বসানোর পরে, ও ভার্টিক্যালি এই এতটুকুর মধ্যেই খোঁজাখুঁজি করতেছিল, এই যে এতটুকুর মধ্যেই খুঁজতেছিল ওইভাবে। যখন যেটার সাথে ম্যাচ করছে সেই অনুযায়ী কোড নাম্বার বসায় গেছে। আর যখন আমি ডলার সাইন দেই নাই, তখন এইভাবে নামতে থাকছে একদম 538 নম্বর রো পর্যন্ত, কিন্তু এইদিকে তো কিছু নাই। বুঝছি।
এই কারণেই আমরা যখন টেবিল অ্যারেতে টেবিল সিলেক্ট করে দিব, টেবিলটাকে অবশ্যই লক করে দিব, তাহলে ও হচ্ছে এটার বাইরে যাবেই না, ও এটার ভিতরেই খুঁজবে। বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। জি। আচ্ছা, এখন দেখেন এইখানে ছোট একটা টেবিল বানাই। ধরেন এইটা দেই ক্যাটাগরি, এইটা দেই ধরেন কাস্টমার নেম, আর এটা দেই কোড। এখন ক্যাটাগরি, ধরেন আমার ক্যাটাগরি যেগুলো আছে এগুলারে আমি ডাটা ভ্যালিডেশন করে এইখানে কি আছে, কাস্টমার নেম। আচ্ছা, কাস্টমার নেম দিয়ে করি। দেখেন, কাস্টমার নেম, ক্যাটাগরি, কাস্টমার কোড। ধরেন এইখানে একটা টেবিল বানাই, এই যে টেবিল থেকে এটাকে অল বর্ডার দিয়ে সিলেক্ট করে দিই, এইটারে একটা কালার করে দেই, ধরেন ইয়েলো কালার। আচ্ছা, কাস্টমার নেম, দেখেন আমার কাস্টমার নেমের লিস্ট এইখানে আছে, এটার আমি ডাটা ভ্যালিডেশন করে এখানে লিস্ট করে ফেলি। ডাটা ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু থেকে লিস্ট, সোর্সে গিয়ে আমি কি করলাম, এই যে এইটাকে পুরাটাকে সিলেক্ট করে দিলাম সোর্স থেকে। ওকে, এখন দেখেন কাস্টমার নেমের এইখানে ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। এখন আমি কি করব, এই কাস্টমার নেম অনুযায়ী এইখানে আমি ক্যাটাগরি নিয়ে আসব। বুঝতে পারছেন? কাস্টমার নেম অনুযায়ী আমি ক্যাটাগরি নিয়ে আসবো এখানে, এই যে ক্যাটাগরি। এখন দেখেন আমাকে একটু বলেন, এখন আমি কাজ করব এইখানে ক্যাটাগরি নিয়ে আসব, কাস্টমার নেমের এগেইনস্টে আমি এখন ক্যাটাগরি খুঁজবো, ভিলুকআপ। এখন বলেন তো আমার লুকআপ ভ্যালু কি হবে, কোনটা হবে লুকআপ ভ্যালু? ক্যাটাগরি যে আমি এফ হবে। ক্যাটাগরি যে খুঁজতেছি, ক্যাটাগরিটা কিসের এগেইনস্টে আমি খুঁজতেছি এখন বলেন? এই এফ এর এগেইনস্ট এখানে ভাইয়া। না, ওই টেবিলে কেন, আমি এখন কাজ করতেছি কোন টেবিলে? ও এখানে। এইখানে কাজ করতেছি না, এতটুকু জায়গার মধ্যে। ক্যাটাগরি আমি খুঁজবো এই যে কাস্টমার নেমের এগেইনস্টে। বুঝেন, আগে আমি চাচ্ছি এইখানে আমার ক্যাটাগরি আসবে, এখানে কাস্টমার কোড আসবে। কাস্টমার নেম আমি ডাটা ভ্যালিডেশন করছি, এইখান থেকে আমি যেইটাকে সিলেক্ট করব এই অনুযায়ী এই দুটো চেঞ্জ হয়ে যাবে। ডিসি কনস্ট্রাকশন সার্ভিস দিব, এইখানে ক্যাটাগরি চলে আসবে, কাস্টমার কোড চলে আসবে। এইখানে তো কাজ করতেছি না আপাতত, তাইলে ক্যাটাগরি, কাস্টমার নেম কি দিলাম, এই যে কাস্টমার নেম, আমি চাচ্ছি এই কাস্টমার নেমের এগেইনস্টে, কাস্টমার নেমের এগেইনস্টে হচ্ছে আমার ক্যাটাগরি আসবে, তাইলে লুকআপ ভ্যালু দিলাম এইটা টেবিলের। এখন বলেন আমার ক্যাটাগরির লিস্টটা কোন জায়গায় আছে, ক্যাটাগরিটা কই আছে আমার, এই পুরা টেবিলের মধ্যে আছে না, এই পুরা টেবিলে নাকি? ক্যাটাগরি এই যে এফ কলামে আছে না? হুম। তাইলে আমি এখন টেবিল এরেতে আমি পুরা টেবিলটা সিলেক্ট করে দেই, পুরা টেবিলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি F4 এ প্রেস করে, ফাংশন 4 এ প্রেস করে আমি এটাকে লক করে দিলাম, কমা। এখন আমাকে বলেন, একটু গুনে বলেন যে ক্যাটাগরিটা আমার এই টেবিল এর মধ্যে, মানে এই টেবিলের কত নাম্বার কলামে আছে, আঙ্গুল দিয়ে গুনে বলেন তো কত নাম্বার কলামে আছে। ও, হ্যাঁ, 6 নাম্বার কলামে আছে। 6 নাম্বার কলামে আছে, 6 0 এক্সাক্ট ম্যাচ।
এন্টার। এখন দেখেন এইখানে আসছে, না, আসে নাই। আস্তে আস্তে আস্তে। না আমি তো এই যে কাস্টমার নেম চেঞ্জ করতেছি কিন্তু ক্যাটাগরি তো আসে নাই, আসে না, আসে না। ওইটাই বলতেছি। কারণ এইখানে ক্যাটাগরির কলামটা আমার প্রপারলি গুছানো নাই, কারণ আমি তো র্যান্ডম কপি পেস্ট করে গেছি। সো আপনি যখন গুছায় করবেন তখন ওইটা অনুযায়ী চলে আসবে। তাইলে আমি এখন কাস্টমার কোডটা বের করি, দেখেন কোডটা আসে নাকি দেখেন। VLOOKUP আমি চাচ্ছি এই যে কাস্টমার নেম এইটার এগেইনস্টে আমার কোড নাম্বার আসবে। টেবিল অ্যারে, টেবিল অ্যারে কোনটা, এই পুরা টেবিলটা উপর থেকে সিলেক্ট করে দিলাম, কমা কাস্টমার কোড আছে 1 নাম্বার কলামে, 0 এক্সাক্ট ম্যাচ, দেখেন আসে নাই। বুঝতে পারছেন? সো আপনি যদি ডাটা যদি প্রপারলি না গুছায় কাজ করেন, VLOOKUP কিন্তু আপনাকে প্রপারলি রেজাল্ট দিবে না। যদি আমি ক্যাটাগরি গুলো বা এগুলো যদি আমি গুছায় ডাটাবেজ মেনটেন করতাম তাহলে কিন্তু আমাকে আউটকাম দিত। যেমন এইখানে যেমন আমার এটা গোছানো ছিল, যেই কারণে আমি এখানে সুন্দর মতো যখন VLOOKUP এর ফর্মুলা ব্যবহার করছি, আমার ডাটাগুলো যেমন এখানে সুন্দরভাবে গুছানো আছে, সে কিন্তু আমাকে একদম সুন্দর মতো প্রপারলি রেজাল্ট দিয়ে দিচ্ছে। সো বুঝতে পারছেন, VLOOKUP এ যখন কাজ করবেন অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার ডাটাগুলো আপনি প্রপারলি সুন্দর মতো ভুল ত্রুটি ছাড়া আপনি গুছাইছেন নাকি, এটা আপনাকে মেনটেন করতেই হবে। ভাইয়া আমি না এই প্রথমটা একটু বুঝছি, কিন্তু পরের যে তিনটার মধ্যে করলেন ওটা আমি আসলে একটু কনফিউজ আছি আমি। ওইটা আপু হচ্ছে VLOOKUP এর ফর্মুলাটা এতক্ষণ যেভাবে করছি জাস্ট সেম একই কাজ করছি। তখন প্রথমে তো আমরা একটা পেজে বেস ধরে এটাকে আনলাম, কিন্তু আবার এটাকে আবার বেস ধরছি, পরে আবার ওটাকে করছি, আবার এখানে বেস ধরছি এটাকে না। হ্যাঁ আমি ওইটাই দেখাইছি যে আপনি যখন বেস ধরে গুছায় সুন্দর করে কাজ করবেন VLOOKUP আপনাকে সুন্দর মতো রেজাল্ট দিবে। বাট আপনি যদি অগোছালো ভাবে কাজ করেন, অগোছালো ভাবে যদি আপনি ফর্মুলা অ্যাপ্লাই করার ট্রাই করেন, VLOOKUP কিন্তু আপনাকে প্রপারলি রেজাল্ট দিবে না। সো এই কারণে কিন্তু ও আমাকে নেক্সট টাইম রেজাল্ট ঠিক মতো দেয় নাই, কারণ আমার ডাটা এইখানে প্রপারলি গুছানো ছিল না। বুঝতে পারছেন? বাকিরা কি বুঝতে পারছেন? জি, ভাইয়া আপনি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা একটু সাবটোটাল দেখি, সাবটোটালের কাজ কি। দেখেন এইখানে আমার অলমোস্ট 550 ডাটা আছে, আমি প্রতিদিন ইনপুট দিতেছি, ডাটা লিস্টিং করতেছি, সেলস এর অ্যামাউন্ট, ক্যাটাগরির জোন টোন কোড নাম্বার সবই আছে। এখন একটা জিনিস দেখেন, এবার ডাটাগুলাকে ধরেন এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে আমি রাইট বাটনে ক্লিক করে সর্টে গেলাম, সর্ট ধরেন আমি দিলাম যে Z to A, মানে এগুলাকে সর্টিং করলাম যে অ্যালফাবেট ওয়াইজ। Z to A দিলাম মানে কি, ও হচ্ছে জেড থেকে ওই যে ডিকশনারি যেভাবে ইউজ করে সেইভাবে। টি ছিল এই যে দেখেন টেক্সট নিচ থেকে শুরু করছে, ট্যাক্সেশন সার্ভিস, টি এর পরে আইতে আসছে আইটি কনসালটেন্সি, ই মানে ডিকশনারি যেভাবে করে জাস্ট আমি রিভার্স জেড থেকে এর দিকে আসছি, সে এই অনুযায়ী অ্যালফাবেট অনুযায়ী লিস্টিং করছে। এখন যদি আমি রাইট বাটনে ক্লিক করে শর্টে গিয়ে A to Z দিই, তাহলে ধরেন দেখেন ও হচ্ছে এ থেকে
লিস্ট করা শুরু করছে, তারপরে সি আসছে, ডি আসছে, ই আসছে, এফ নাই, ই এরপর এফ নাই, এই কারণে এফ নাই, আই আছে, তারপরে জি থেকে টি এর আগ পর্যন্ত নাই, টি আছে, অ্যালফাবেটিক্যালি সর্ট করছে। তো সাবটোটাল করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি যেইটাকে যে কোনো একটা অনুযায়ী আপনাকে এটাকে সুন্দর সর্টিং করে গুছায় নিতে হবে। সর্টিং করে গুছায় নিতে হবে, ধরেন আমি ক্যাটাগরি ওয়াইজ গুছায় নিলাম সর্টিং করে, তাইলে কি হয়েছে, সব অ্যাপার্টমেন্ট সার্ভিসিং এই ক্যাটাগরির যা আছে সব একসাথে আছে, কনস্ট্রাকশন সাপ্লায়ার সব একসাথে আছে, কনসাল্টিং সার্ভিস সব একসাথে আছে, মানে ওলট পালট নাই। সাবটোটাল ব্যবহার করার সময় এইটা খেয়াল রাখতে হবে। সর্টিং আমি করে নিলাম, ডাটাতে গেলাম, এই যে উপরে ডাটা মেনুতে, ডাটা মেনুর একদম লাস্টের দিকে দেখেন এই যে গ্রুপ অ্যান্ড গ্রুপের নিচে আছে সাবটোটাল। সাবটোটালে যখন ক্লিক করলাম, ও আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে তুমি যে সিলেক্ট করছো সাবটোটালের জন্য, এটা তো তোমার পুরা টেবিলটাকে তো সিলেক্ট করা হয় নাই। তাইলে আমি ধরেন একটা কাজ করতে পারি, আমার পুরা টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। পুরা টেবিলটাকে সিলেক্ট করে যখন আমি সাবটোটালে ক্লিক করলাম, দেখেন ও আমাকে এই টেবিলটা দিচ্ছে। এখন এইখানে দেখেন 1 নাম্বার থেকে যদি আসি, যে অ্যাট ইচ চেঞ্জ ইন কাস্টমার কোড, আমি কি কাস্টমার কোড ধরে রেজাল্ট চাচ্ছি, ইনভয়েস নাম্বার ধরে রেজাল্ট চাচ্ছি, নাকি ইনভয়েস ডেট অনুযায়ী রেজাল্ট চাচ্ছি, নাকি রিজিয়ন অনুযায়ী চাচ্ছি, না কাস্টমার নেম অনুযায়ী চাচ্ছি, না ক্যাটাগরি অনুযায়ী চাচ্ছি। তো আমি সর্ট আউট তো করছি, হচ্ছে সর্টিং করছি ক্যাটাগরি অনুযায়ী। তাইলে অ্যাট ইচ চেঞ্জ ইন, এইখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দেই, যে আমি ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট চাচ্ছি। তা আমি কি চাচ্ছি, ইউজ ফাংশন, সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, কাউন্ট নাম্বারস, তারপর এখানে আরো 3-4টা আছে। তো আমি সাবটোটালে যাচ্ছি আমি সামেশন করতে, তাহলে সামটা সিলেক্ট করলাম। এখন আমি যোগফল চাচ্ছি কিসের, আমি চাচ্ছি যে ক্যাটাগরি ওয়াইজ, যেহেতু আমি উপরে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, সর্টিংও করছি ক্যাটাগরি অনুযায়ী, আমি এখন চাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ আমাকে টোটাল সেলস দিবে। ক্যাটাগরি ওয়াইজ যে অ্যাকাউন্টিং সার্ভিস আছে, অ্যাকাউন্টিং সার্ভিস যেখানে শেষ সেইখানে এটার একটা টোটাল ভ্যালু থাকবে, ডিসি সার্ভিস যেখানে শেষ হবে সেইখানে এইটার একটা টোটাল থাকবে, আইটি কনসালটেন্সি যেখানে শেষ হবে ওইখানে এটা টোটাল থাকবে। তাইলে আমি চাচ্ছি টোটাল সেলস অ্যামাউন্টটা, এইটার সামেশন চাচ্ছি, তাহলে এটাকে আমি টিক মার্ক দিয়ে দেই। এখন দেখেন এখানে কি আছে, রিপ্লেস কারেন্ট সাবটোটাল। আমার যদি আগের কোনো সাবটোটাল থাকতো করা, তাইলে সেইটার উপরে এইটা রিপ্লেস হয়ে যায়, তো আমি রিপ্লেস করতে চাই না। যদিও আমার আগের কোনো সাবটোটাল নাই, তাও আমি রিপ্লেস করতে চাই না, এটার আমি টিক মার্কটা ছিল, এটা আমি উঠাই দিলাম। পেজ ব্রেক বিটুইন গ্রুপস, এটা আমার দরকার নাই। সামারি বিলো ডাটা, এটা থাকবে, তাইলে আমি গিয়ে সামারিটা দেখতে পারবো এখানে। এখন যদি ওকে দেই, সুবিধাটা কি দেখেন, ক্যাটাগরি ধরেন অ্যাকাউন্টিং সার্ভিসেস, নিচে নামতেছি, অ্যাকাউন্টিং সার্ভিস এইখানে শেষ, অটোমেটিক্যালি এই যে দেখেন এইটা টোটাল চলে আসছে এখানে, দেখছেন অ্যাকাউন্টিং সার্ভিসেস টোটাল। অ্যাপার্টমেন্ট সার্ভিসিং শেষ এই জায়গায়, অ্যাপার্টমেন্ট সার্ভিসিং থেকে আমার টোটাল রেভিনিউ কত এখানে শো করতেছে। কনস্ট্রাকশন সাপ্লায়ার এইখানে শেষ, এইটা টোটাল শো করতেছে। সাবটোটালের কাজই হচ্ছে এইটা, মানে আপনাকে একই শীটের মধ্যে এক জায়গাতেই গুছানো ভাবে আপনাকে টোটাল ভ্যালু দেখায় দিবে। বুঝতে পারছেন সাবটোটাল? এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এটাকে তো আমরা তো ফিল্টার করেই দেখতে পারি। ফিল্টার করে কিভাবে দেখতে পারি, দেখেন ফিল্টার করে কিভাবে হয়। আমরা যদি হোমে গিয়ে সর্ট এন্ড ফিল্টারে গিয়ে ফিল্টার দেই, ধরেন সেলস অ্যামাউন্ট ক্যাটাগরি ওয়াইজ,
এখন আমি অ্যাকাউন্টিং সার্ভিস এটাকে ক্লিক করলাম, অ্যাকাউন্টিং সার্ভিস এখানে শেষ, টোটাল আসছে এখানে, টোটাল কিন্তু নাই। এখন আমি ধরেন তিনটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, তিনটা কিন্তু এক জায়গায় আছে কিন্তু তিনটার জন্য আলাদা আলাদা কিন্তু টোটাল নাই। সো ফিল্টার দিয়ে সাবটোটালের কাজ হবে না। সাবটোটাল হচ্ছে গিয়ে ডাটাতে আসবেন, সাবটোটালে আসবেন, আগেরটায় যেমন আমি ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট চাইছি, ধরেন আমি ক্যাটাগরি না দিয়ে যদি কাস্টমার নেম দেই, সাম দিয়ে সেল অ্যামাউন্ট দেই, ওকে, দেখেন কাস্টমার নেম অনুযায়ী কিন্তু এখন টোটাল সেলস ভ্যালু চলে আসছে। এই যে পিটিআই কনসালটেন্টের টোটাল ভ্যালু চলে আসছে। সিটি বিল্ডার্স কাস্টমার নেম দেখেন এখন কিন্তু কাস্টমার নেম অনুযায়ী কোন কাস্টমারের কাছে কত টাকা সেল করছি সেইটা আসছে। এখন তো ধরেন কাস্টমার নেম অনুযায়ী আছে, পুরা টেবিলটাকে আমি সিলেক্ট করে সাবটোটালে যাই, কাস্টমার নেম দিয়ে করছি, এবার ক্যাটাগরি দিয়ে করি সেলস অ্যামাউন্ট, ওকে। এখন দেখেন কাস্টমার নেম দিয়েও টোটাল আসছে, অ্যাকাউন্টিং সার্ভিস দিয়েও টোটাল আসছে, মানে কি, মানে আমি সাবটোটাল দুইটাই নিয়ে আসছি, ক্যাটাগরি ওয়াইজও দেখতেছি কত, কাস্টমার ওয়াইজও দেখতেছি। তাইলে সুবিধা কি, একই ক্যাটাগরিতে যদি আমার মাল্টিপল ভেন্ডর থাকে, মাল্টিপল সাপ্লায়ার থাকে, তাইলে কিন্তু আমি এক জায়গাতে দুই রকমের রেজাল্টও দেখতে পারবো। জিনিসটা কি ক্লিয়ার? জি সাবটোটাল বুঝতে পারছেন? সাবটোটালের কাজ কি? জি জি সাবটোটালটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনার যখন টোটালি কাজ শেষ, মানে আপনার শীট রেডি করা, এখন আপনি শুধু সামারি দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে পুরো টেবিলটাকে সিলেক্ট করে সাবটোটালটা চালু করে আপনি বসে থাকবেন, আপনি ওই জায়গায় বসে সুন্দর মতো আপনি সামারিটা ওইখানে দেখতে পারবেন, টোটাল ভ্যালুগুলো দেখতে পারবেন। এইটা হচ্ছে সাবটোটালের সুবিধা, বুঝতে পারছেন? তাইলে সাবটোটালটার ভিলুকআপটা কি আপনারা বুঝতে পারছেন? জি তাইলে আজকে হচ্ছে এতটুকুই থাকলো, আমি ক্লাস ভিডিওটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু ভালো মতো ভিলুকআপ সাবটোটাল এই দুইটাই একটু ভালো মতো প্র্যাকটিস করেন।